তার প্রতিবাদে আজকের এই পথসভা, এই পথসভায় প্রথমে বক্তব্য রাখবেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষে শ্রী চিন্ময় চক্রবর্তী। স্বাধীন অধিকার নিয়ে, স্বাধীন সাহিত্য নিয়ে তারা স্বাধীনভাবে বাস করে সারা পৃথিবীকেও সেটাকে নিশ্চিত করতে পারে। সেই আহ্বান আমরা সারা পৃথিবীর শান্তিপ্রিয় সমস্ত স্তরের জনগণের কাছে, সমস্ত স্তরের মানুষের কাছে আমরা দেখে অবাক হচ্ছি যখন একটি দেশের রাজ্যে একটি দেশের উপরে আরেকটি দেশ নির্মমভাবে আক্রমণ চালাচ্ছে, যখন আন্তর্জাতিক আদালত ইসরায়েলের যে রাষ্ট্রনায়ক তাকে সরকার করতে পারে সমস্ত প্যালেস্টাইন রাষ্ট্রকে ইসরায়েলের অধীনে নিয়ে আসার জন্য তাদের যে নমস্কার। আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি রাজ্যের শিক্ষা আন্দোলনের অন্যতম কর্মী, আমাদের অত্যন্ত পরিচিত। তার সামনে এই গাজায় যা চলছে মানব সভ্যতার ইতিহাসে নজিরবিহীন এক ভয়ঙ্কর যে কাণ্ড চলছে আপনাদের কাছে রয়েছে। এই মুহূর্তে প্রায় লক্ষাধিক মানুষের হত্যা হয়েছে। পেয়ে গিয়েছি আমরা সেই রণিগোপাল দেবনাথকে। এই মুহূর্তে অনেক বইপত্র উনি লিখেছেন, আপনারা জানেন। উনি সরাসরি চলে যায় গাজায় যে ঘটনাটা চলছে আপনি কিভাবে দেখছেন, আপনার শিক্ষকতার অভিজ্ঞতা বা ইত্যাদি এই সাধারণ মানুষের মধ্যে আপনার ব্যাপক যোগাযোগ থাকার পরিপ্রেক্ষিতে আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? গাজায় এখন যা ঘটছে এটা সম্পূর্ণ আমি বলবো যেটা মানবতার বিরোধী। হিউম্যান দৃষ্টিভঙ্গিতে বিচার করলে পরে এই ধরনের নির্বিচারে গণহত্যা এটা মানা যায় না। গাজা আসলে একটা শহর, সিটি, গাজা সিটি। এটা ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি এবং ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলে। এটা 1967-এ গাজাটা অ্যাকচুয়ালি ইসরায়েল দখল করে। পরবর্তীকালে প্যালেস্টাইন মুক্তিযুদ্ধ হয়েছে আমরা জানি। সেই প্যালেস্টাইন মুক্তিযুদ্ধের পর সেই গাজা সিটিটা একটা প্যালেস্টাইনের অন্তর্ভুক্ত করা হয়। তো আবার সেটা মানে ইসরায়েলের হাত থেকে নিয়ে এখন ব্যাপারটা হচ্ছে হামাস যখন ক্ষমতায় আসে তখন থেকে কিন্তু ঝামেলাটা আরও বেশি শুরু হয় ইসরায়েলের সাথে। এখন ইসরায়েল বলছে হামাস যে সমস্ত উগ্রপন্থীরা আছে তারা সেখানে গাজাতে লুকিয়ে আছে। উগ্রপন্থী দমন করতে গিয়ে আমি ধরে নিলাম গাজাতে হামাস উগ্রপন্থীরা আছে, কিন্তু এর জন্য নিরীহ মানুষকে মারতে হবে তো এমন কোনো কথা নেই। আর ইসরায়েল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এতটা উন্নত যে তারা ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে এই সমস্ত উগ্রপন্থী খুঁজে বার করতে পারে, কিন্তু সেটা না করে নির্বিচারে মানুষ মারছে। গাজাতে লোক সংখ্যা কত? 6 লক্ষের কাছাকাছি লোক। এর মধ্যে এখন 3 লক্ষর মতো লোক গাজাতে নেই, মানে এরা বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। প্রায় লক্ষের মতো লোক
অলরেডি মারা গেছে, তাহলে আর লোক রইলই বা কত? ঠিক আছে, তো এটা তো মানে খুবই মর্মান্তিক। এটা কি সভ্যতার উপর আঘাত বলে মনে করেন? এটা সভ্যতা বলবো কি, মানে এটা এত নির্বিচারে মানুষ, এটা তো স্বাভাবিক মানব সভ্যতার ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা। এরকম ঘটনা তো ঘটতে পারে না, কারণ কিছু লোকের অপরাধের কারণে আমি ধরলাম হামাসরা উগ্রপন্থী, এটা ঘটনা, এটা বলার অপেক্ষা রাখে না। তাদের উগ্রপন্থী হওয়ার পেছনে একটা ইতিহাস আছে, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো ইসরায়েলেরও একবার এক সময় মার খেয়েছে, এটাও আমরা অস্বীকার করতে পারবো না, কারণ হিটলার প্রায় 60 লক্ষ ইহুদি নিধন করেছে। তাদেরও এক সময় রাষ্ট্র ছিল না। 1948 খ্রিস্টাব্দে আপনার ইউএনও তাদেরকে একটু জায়গা দিয়েছে, সেখান থেকেই ঝামেলা। সুতরাং গাজাতে এখন যা হচ্ছে এটা তো মানা যায় না, এটা আমার মনে হয় স্টপ হওয়া উচিত। এবং আমার কাছে অবাক লাগে যে আমরা সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ বলি একটা, সারা পৃথিবীর শান্তি রক্ষার জন্য এই রাষ্ট্রটা গঠিত, এই সংস্থাটা গঠিত, তারা এখানে কি ভূমিকা পালন করছে? ঠিক আছে, তাদের ভূমিকাটা তো এখানে ভালো না। অসংখ্য কাজ দরকার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বক্তব্য রাখতে শুরু করেছেন এই হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সম্পাদক পুরুষোত্তম রায় বর। লাগাই দাও দ্বিতীয় কোনো নদীর নেই। আমরা লজ্জিত আমাদের চোখের সামনে শিশুরা এভাবে প্রতিদিন মারা যাচ্ছে, মায়েরা মারা যাচ্ছে। এখন অব্দি গাজা ভূখণ্ডে 1 লক্ষ মানুষ মারা গেছেন, তাদের মধ্যে 70% নয়, বৃদ্ধ, শিশু, অসামরিক মানুষ। তারপরও ধ্বংসযজ্ঞ চলছে। একে মেনে নেওয়া, চুপ করে থাকা ভয়ঙ্কর অপরাধ। আমরা বিবেকের ডাকে এখানে সামিল হয়েছি, কারণ যদি আমরা এই ধ্বংসলীলার বিরুদ্ধে না দাঁড়াই তাহলে মানুষ হিসাবে আমাদের পরিচয় দেওয়ার অধিকারটুকু আমরা হারিয়ে ফেলব। সেই কারণেই আমরা আজকে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এখানে এই প্রতিবাদ সভার ডাক দিয়েছি, এবং এখানে বিজ্ঞান মঞ্চ ত্রিপুরার বন্ধু সহকর্মীরা তারা কর্মরত হয়েছেন, অন্যান্যরা যুক্ত হয়েছেন। আপনারা কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখছেন, বানানো ছবি নয়, কোনো সিনেমার কল্পকাহিনী নয়, ঘটনার বাস্তব, নির্মম বাস্তব। ছবিটা হলো একটা বোমা পড়ছে, কতগুলো শিশু মানুষ আকাশে উঠছে, ধোঁয়া চারদিক ভরে গেছে, চিৎকার শোনা যাচ্ছে, আর আকাশ থেকে কিছু পরে শিশুগুলো শবদেহ হয়ে মাটিতে ধরে পড়ছে, মাটিতে শব বৃষ্টি হচ্ছে। আমরা কোনো হরর সিনেমার কাহিনী আমরা বলছি না, এটা হচ্ছে গাজা ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েল গত 7 দিন ধরে যে গাজাকে পৃথিবীর ভূগোল থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, গাজার বসবাসকারী 23 লক্ষ প্যালেস্তানীয়দের মৃত্যু সাজা দেওয়ার জন্য যে বিশেষ অভিযান শুরু করেছে, সেই অভিযানের একটা সত্যিকারের খণ্ড ছবি দেখেছেন সবাই, অনেকেই ঘুমোতে পারেননি। এই ছবি যখন আমি দেখলাম পরশুদিন, তখন আমার পক্ষেও ঘুমানো সম্ভব হয়নি। কোথায় আছি আমরা? এই শিশুদের কি দোষ? কোনো সভ্যতার এটা হতে পারে? আমি অত্যাধুনিক প্রযুক্তির বোমা ছুটছি মাটিতে, যেখানে ঘর আছে, বাড়িঘর আছে, শিশুরা খেলা করছে, মায়েরা শিশুদের নিয়ে খেলছে, সেখানে আকাশ থেকে বোমা ছুটছে না। বোমা কি করলো? এই বাচ্চাদের, মাটিতে যে মানুষগুলো ছিল তাদেরকে টেনে নিয়ে আকাশে তুলে দিল। সেখানে আকাশে এটা উঠতে পুরো পুড়ে ছাই হয়ে সব হয়ে মাটিতে নেমে আসছে। এই ধরনের ঘটনা তো ঘটছে, আর আমরা চুপ। পশ্চিমী দেশগুলো চুপ, মার্কিন যুক্তরাষ্ট্র চুপ, আমার দেশ ভারতবর্ষ চুপ। এটি চলতে পারে না। এবং আমরা বলেছি যে গাজাতে এখন যেটা হচ্ছে বৃষ্টি। আমরা জানি যে গাছের পাতা ঝরে পড়ে বর্ষার সময়, গত পরশু চৈত্রের ঝড় এসেছিল, শুকনো ঝড়, পাতায় ভরে গেছে। ঠিক এখন গাজার আকাশে এরকম গাজার মাটিতে ঝড় আসছে।
এখন অববৃষ্টি হচ্ছে, গাজা এখন ধ্বংসস্তূপে পড়বে। কি অপরাধ? কেন এই হত্যাকাণ্ড করা হবে? কেন? কারণ কি? এর কোনো যুক্তি আছে? সভ্যতাকে সহ্য করতে পারে? আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা জানি, আমরা প্রথম বিশ্বযুদ্ধের কথা জানি, আমরা মাইলাই হত্যাকাণ্ডের কথা জানি, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনী জানি, কিন্তু এই ধরনের একটা ভৌগোলিক অঞ্চলকে গাজার আয়তন কত? 23 কিলোমিটার, 23 বর্গ মাইল, 39 বর্গ মাইল এলাকা, দৈর্ঘ্যে 23, প্রস্থে 39 বর্গ মাইল। এই এলাকায় 23-24 লক্ষ মানুষ থাকে। আমরা যারা জানি গাজার ইতিহাস, মধ্যপ্রাচ্যের ইতিহাস, গাজা হচ্ছে একটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ খোলা কারাগার, ওপেন এয়ার প্রিজন। এখান থেকে যারা থাকেন তাদের প্রতিটা মুহূর্তের উপর নজরদারি করে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী, ইসরায়েলি পুলিশ, ইসরায়েলি সেনাবাহিনী। সেই গাজাকে আজকে পৃথিবীর মানচিত্র থেকে একটু মুছে দেওয়া হচ্ছে। গাজার ছবি দেখবেন, ইন্টারনেটে ভেসে আসছে, শুধু ধ্বংসস্তূপ, খণ্ডহার। এখানে যে মানুষ ছিল, এখানে যে সংসার ছিল, এখানে যে স্কুল ছিল, এখানে যে 23 লক্ষ মানুষ বাঁচত, সংগ্রাম করত, স্বপ্ন দেখত, আশা করত, ছেলেরা গাইত, মেয়েরা গাইত, যুবকরা প্রেম করত, বিদ্রোহ করত, কৃষি করত, বাণিজ্য করত, না কিচ্ছু করতে পারবেন না। এখন দেখবেন সেখানে খালি ধ্বংসস্তূপ, যত চোখ যায় ধ্বংসস্তূপ, ধ্বংসস্তূপ, সমস্ত অট্টালিকাগুলো ধুলো হয়ে পড়ে আছে। এটা কেন হবে? আমরা বুঝতে পারবো না। এর যুক্তি কি? অনেকে বলেন, আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এই গাজার এই মর্মান্তিক হত্যাকাণ্ড দেখে আমার মতো অনেকেই নিজেদের সামলাতে পারছেন না। আমাদের চোখে জল আছে। সেই শিশুগুলো আমার বাংলা ভাষায় কথা বলে না, তাদের মা বাবার ধর্ম এক পূর্ণ হতে পারে, কিন্তু তারা তো শিশু, তারা তো স্বর্গের দেবতার চাইতেও পবিত্র। তারা যখন কাঁদছে, তাদের সবগুলো মাটিতে উঠে আকাশ থেকে পড়ছে, তখন তো আমরা সবাই যন্ত্রণাবিদ্ধ হবো, আমাদের চোখের ঘুম থাকে না। আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টে আমার মতো অনেকে সাড়া দিয়েছেন, অনেকেই যন্ত্রণাবিদ্ধ হয়েছেন। অনেকে দেখলাম সেখানে অনেক রকম মন্তব্য করছেন যে গাজা নিয়ে আপনি পোস্ট করছেন, আপনি মালদা নিয়ে চুপ কেন, আপনি দিনাজপুর নিয়ে চুপ কেন, আপনি আগরতলা শহর নিয়ে চুপ কেন? আরে বাবা, মালদা, দিনাজপুর, আগরতলা, পশ্চিমবঙ্গ, কলকাতা, ভিয়েতনাম, কঙ্গো, সুদান, ইউরোপ, এমন একটা নদীর দেখান্ত পৃথিবীর ইতিহাসে এইরকম একটা গণহত্যা, জেনোসাইড। এটা আমরা বলছি না, রাষ্ট্রসংঘ বলছে যে ইসরায়েল গাজায় যা করছে সেটা হচ্ছে জেনোসাইড। জেনোসাইড কি? জেনোসাইড হলো কোন একটা জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে হত্যা অভিযান চালানো হয়, তাকে রাষ্ট্রসংঘ, পৃথিবীর সমস্ত বিশেষজ্ঞরা নাম দিয়েছেন জেনোসাইড। যে জেনোসাইড হিটলার 1940-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ জুড়ে করেছিল ইহুদিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেই জেনোসাইডের জন্য 75 লক্ষ ইহুদিকে প্রাণ দিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের বিভিন্ন দেশের কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে। এখন তো অনেকে ইউরোপে যান, ইউরোপ যাওয়া এখন অনেকটা জলভাত। যারা ইউরোপে যান তারা দেখবেন সেই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের নির্মম সাক্ষ্য নিয়ে। সেই জেনোসাইড তো গাজায় হচ্ছে। আমি বলছি না, বিজ্ঞান মঞ্চের কোনো কর্মী বলছেন না, ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কোনো কর্মী বলছেন না, রাষ্ট্রসংঘ বলছে, পৃথিবীর সমস্ত দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল বাদ দিয়ে তারা সবাই বলছে গাজাতে যা হচ্ছে আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক ফৌজদারি আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল জাস্টিস, তারা বলছে, দক্ষিণ আফ্রিকা প্রস্তাব এনেছে যে গাজা ইসরায়েল যা করছে সেটা হচ্ছে জেনোসাইড। এটা কোনো যুদ্ধ নয়, এটা কোনো আত্মরক্ষার যুদ্ধ নয়, এটা হচ্ছে একটা জনগোষ্ঠীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তাদের ভূগোল, তাদের ইতিহাস, তাদের অতীত, তাদের বর্তমান, তাদের ভবিষ্যৎকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পরিকল্পিত অভিযান। সেই অভিযানে আছে ইসরায়েল, সেই অভিযানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকেই বলেন যে আপনারা তো হামাসের কথা বলেন না, আপনারা হামাসের কথা বলেন না কেন? আমরা বলি, যারা ইতিহাস জানেন তারা জানেন যে মধ্যপ্রাচ্যে প্যালেস্তানীয়রা আরব ভূমিতে তাদের 1000 বছর ধরে, 1000-2000 বছর ধরে বসবাস। সেই আরব ভূমিতে 1940-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেলফোর্ট ডিক্লারেশন অনুযায়ী তখন মার্কিন যুক্তরাষ্ট্র দুনিয়ার ঠান্ডা হয়নি, গ্রেট ব্রিটেন এবং ফরাসি দেশের মদতে
ইহুদিদের হোমল্যান্ড করা হয়েছিল। কিভাবে ইহুদিদের হোমল্যান্ড করা হয়েছিল? প্যালেস্তানীয়দের যারা এখানে বছরের পর বছর ধরে আছেন, কয়েক প্রজন্ম ধরে আছেন, যাদের দেশ তাদের দেশকে উৎখাত করে আরব দেশে প্যালেস্তানীয়দের জন্মভূমিতে ইহুদি রাষ্ট্র স্থাপন করা হয়েছিল। তখন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন যে সারা পৃথিবীর মানুষের সহানুভূতি ইহুদিদের প্রতি আছে, কারণ ইহুদিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাজিবাদের শিকার হয়েছিল, ফেসিবাদের শিকার হয়েছিল। কিন্তু তার অর্থেই নয়, ইহুদিদের প্রতি সহানুভূতির অর্থেই নয়, আরব ভূমিতে প্যালেস্তানীয়দের তাদের নিজের দেশ থেকে উৎখাত করে, তাদেরকে ভিটামাটি ছাড়া করে, তাদেরকে উদ্বাস্তু করে সেখানে ইহুদিদের রাষ্ট্র স্থাপন করছে। এটা ঘোরতর অন্যায় হচ্ছে। এক অন্যায়ের প্রতিকারের জন্য আরেকটা বিরাট অন্যায় করছে, পশ্চিমী দুনিয়া অর্থ করছে, স্থায়ী অশান্তির বীজ বুনছে। তখন মহাত্মা গান্ধীর কথা আজকে দেখছি আমরা অক্ষর করে সত্য হয়েছে, ইহুদি রাষ্ট্র স্থাপন করা হয়েছে। এবং এই ইহুদি রাষ্ট্র স্থাপন করার পরে প্যালেস্তানীয়রা প্রায় 40 থেকে 50 লক্ষ প্যালেস্তানি গত 75 বছর ধরে তাদের বাসস্থান, তাদের ঠিকানা উদ্বাস্তু ক্যাম্প, কখনো লেবাননে, কখনো জর্ডানে, কখনো সিরিয়ায়, বিভিন্ন উদ্বাস্তু ক্যাম্পে প্যালেস্তানীয়রা আছে। জেরুজালেম, ইস্ট জেরুজালেম দখল করে নেওয়া হয়েছে। গাজা ভূখণ্ডকে একটা মুক্ত কারাগার বানানো হয়েছে। সেই গাজা ভূখণ্ডে তারা ছিলেন। এখানে হামাস, অনেকে বলেন হামাসের আমরা নিন্দা করি না কেন? আমরা বলি হামাস হচ্ছে প্যালেস্তানীয়দের জাতীয় মুক্তি আন্দোলনের সশস্ত্র বাহিনী। জাতীয় মুক্তি আন্দোলনের সাথে দখলদার বাহিনীকে একসাথে করতে আমরা রাজি নই। আমরা এও বলেছিলাম 1 অক্টোবর হামাস যে আক্রমণ করেছিল, ইসরায়েলের ভিতরে ঢুকে গিয়েছিল, এটা একদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কেউ ভাবতে পারেনি ইসরায়েল হচ্ছে বাঘের দুর্গ, সেই বাঘের দুর্গে শেয়াল ছানারা ঢুকে পড়বে, সেটা মানুষের কল্পনার বাইরে ছিল। কিন্তু হামাস ঢুকে পড়েছিল, সেখানে তারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে, অসামরিক মানুষদের বন্দী করেছে, শিশুদের বন্দী করেনি, বৃদ্ধ অসামরিক মানুষদের বন্দী করেছিল। হামাস বলেছিল যে আমরা গত 75 বছর ধরে আমরা বর্ণবাদের শিকার হচ্ছি, সেটা আমাদের পাল্টা প্রতিরোধ। সেই তর্কে আমরা যাচ্ছি না। কিন্তু আমরা বলেছিলাম এই যে বন্দীদের মুক্তি নিয়ে আসা হলো প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে, এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই বন্দী মুক্তির ব্যবস্থা করুন। দুই পক্ষ আলোচনায় বসুন, তৃতীয় পক্ষ নিয়ে, যাতে এই সমস্যার সমাধান হয়। আমরা চাই মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি। আমরা চাই প্যালেস্তানীয়রা তাদের স্বদেশে মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে, আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে বাঁচুক। এবং প্যালেস্তাইনও ইসরায়েলও থাকো, টু স্টেট ইউনিট আমরা এটা মেনে নেব। যদি প্যালেস্তাইনের মর্যাদা দেওয়া হয়, তাদের স্বাধীনতা, তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার, তাদের মর্যাদা দেওয়া হয়, তাহলে ইসরায়েল প্যালেস্তাইন স্বাধীনভাবে থাকুক, শান্তিপূর্ণভাবে থাকুক, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি দিবে। এই ধরনের মৃত্যু দুর্দশার কাহিনী বন্ধ আমরা বলেছিলাম। কিন্তু আমরা ত্রিপুরা থেকে আমরা বলেছি আমাদের সামান্য সারা পৃথিবীর মানুষ বলছিল ইসরায়েল, হামাস এবং অন্যান্যরা আলোচনায় বসে বন্দি মুক্তির বিষয়টা ফয়সলা করো, যুদ্ধ করে হবে না। তারপর আমরা দেখলাম তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, তারা বললেন না, আলোচনা হবে না, হামাসকে উচিত শিক্ষা দিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, অদ্ভুত নাম উচ্চারণ করতে আমার পক্ষে অসুবিধা হয়ে যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বললেন জানো না, আমরা হামাসকে নিশ্চিহ্ন করে দেবো, হামাসকে নিশ্চিহ্ন করে দেবো, আমরা আক্রমণ করব। আমরা কিন্তু তখনই বলেছিলাম গরিব মানুষের কথা বাসি হলে আমরা সাধারণ মানুষ বলেছিলাম ইসরায়েলের যতই যত আক্রমণ করো, গাজাকে দখল করা সহজ হবে না, হামাসকে ধ্বংস করা সহজ হবে না। কারণ হামাসের শিকড় প্যালেস্তানীয় মানুষের মনের গভীরে জড়িয়ে আছে। এই শিকড় মাটি থেকে টেনে তোলা যায় না। এই শিকড় একবার তুললে আবার নতুন করে শেকড় গজায়, জীবনের নিয়মে, প্রতিরোধের নিয়মে, প্রতিবাদের নিয়মে। কিন্তু আমাদের কোনো শুনেনি। 1 অক্টোবর 2023 থেকে গত 1 মাস অব্দি ইসরায়েল গাজা ভূখণ্ডে ভয়ঙ্কর ধ্বংসলীলা সম্পন্ন করেছে। যারা বলেন হত্যার বদলে হত্যা, তারা কি বলে? হামাসের আক্রমণে 1200 মানুষ মারা গিয়েছিল, ইসরায়েলের ধরে নিলাম এটা ঠিক, কিন্তু তার জন্য 1 লক্ষ মানুষকে খুন করতে হবে? তার জন্য একটা শহরকে, একটা সভ্যতাকে, একটা জনপদকে পৃথিবী থেকে মুছে দিতে হবে?
কিন্তু তারপরেও কিন্তু ইসরায়েল দেখলো যে না, কোনোভাবেই বন্দি মুক্তি করা যায়নি, গাজার ভূখণ্ডে ভেতরে ঢোকা যাচ্ছে না, হামাস আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ওদিন আগে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন হামাস ইজ দেয়ার অ্যাজ ইট হ্যাজ বিন আর্লিয়ার, অর্থাৎ এত কিছুর পরও হামাস যা ছিল তাই আছে, এত খুন, এত হত্যা, এত ধ্বংস, তারপরও হামাস সে জায়গায় আছে এবং বন্দি মুক্তি করতে ইসরায়েল পারেনি। তখন ইসরায়েলের শুভবুদ্ধি হলো, ইসরায়েলের অভ্যন্তর চাপ হচ্ছে, আমরা এখানে বসে শুধুমাত্র আগরতলা শহরে এখানে প্রতিবাদ সভা করছি না। কালকে দেখলাম ইউটিউবে ইসরায়েলের মধ্যে ইসরায়েলের কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য প্রগতিশীল মানুষরা গাজা ভূখণ্ডে ইসরায়েলের ধ্বংসলীলার বিরুদ্ধে ইসরায়েলের বুকে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন। এটি হচ্ছে কোনো সত্য এবং ইসরায়েলের বুঝতে বলে না, এইভাবে হবে না। আমরা দেখলাম সৌদি আরবের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রের আয়োজনে শান্তি চুক্তি হলো, শান্তি চুক্তি নয় যুদ্ধবিরতি চুক্তি হলো। সেই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস এবং ইসরায়েল এক টেবিলে বসলো, চুক্তিতে সই করলো। সেই চুক্তির কথা হচ্ছে দুপক্ষ বন্দি বিনিময় করবে 3 পর্বে, 3 ফেজ এগ্রিমেন্ট। প্রথম পর্বে এইভাবে প্রথম পর্ব হবে, তারপর দ্বিতীয় পর্ব, তারপর তৃতীয় পর্ব। আমরা দেখলাম ইসরায়েলের কারাগার থেকে বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে, তারা আসছেন। এই যে গাজা ভূখণ্ডের জনগণ, তারা সেলুট করি, এত শোক, এত আত্মীয় প্রিয়, এত মৃত্যু, তারপরও তারা জীবনের জয়লাভ করছেন। তারা বন্দীদের বীরের মর্যাদা নিয়ে ফিরে আসছেন। ঠিক একইভাবে ইসরায়েলের যারা বন্দী ছিল তাদেরকে যখন হামাস মুক্তি দিচ্ছে, তাদেরকে তারা বিদায় দিচ্ছে। আমরা দেখছিলাম, আমরা আনন্দিত হচ্ছিলাম, আমরা ভাবছিলাম যে মানুষের মূলতত্ত্ব বেঁচে আছে, মানবতা বেঁচে আছে। এত কিছুর পরও দুই দেশের সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিক মানবতা বোধ হারিয়ে যায়। আমরা ভাবছিলাম বোধ হয় এবারের এই অস্ত্র বিরতি চুক্তি, যুদ্ধ চুক্তি স্থায়ী হবে, কিন্তু না। ইতিমধ্যে আমরা কি দেখলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প, তার সুকুন নজর গাজা ভূখণ্ডে পড়ল। কারণ গাজা ভূখণ্ডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান, এটা হচ্ছে একটা সমুদ্র বন্দর, একদিকে সমুদ্র একদিকে নদী। যারা ভূগোল জানেন তারা জানেন গাজার অবস্থা। ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন আমি গাজাতে একটা প্রমোদ কেন্দ্র করব। শুনুন, অদ্ভুত কথা, আমরা কোন যুগে আছি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে দিচ্ছে এই গাজার কথা ভুলে যান। গাজাতে 23 লক্ষ মানুষ ছিল, গাজা প্যালেস্তিনীয়দের আদি বাসস্থান, এগুলো ভুলে যান। পৃথিবীর সমস্ত চুক্তি ভুলে যান, রাষ্ট্রসংঘের নিয়মকানুন ভুলে যান। আমি ডোনাল্ড ট্রাম্প, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপ্রধান, আমি বলছি আমি গাজাতে একটা আন্তর্জাতিক প্রমোদ তরুণী করব। সেখানে পৃথিবীর ধনকুবেররা যাবেন, আমাদের আদানি আম্বানিরা যাবেন, দরকার হলে তাদের নাতিদের দিয়ে দেবেন। সেই গাজাতে আমি প্রমোদ কেন্দ্র করবো। করলে কি হবে? 23 লক্ষ মানুষের বাসস্থানকে ধুলায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেটের বড় ব্যবসা। এখন যদি গাজাকে প্রমোদ কেন্দ্র করা যায়, 23 লক্ষ মানুষকে এক হলে তাদেরকে নরকে পাঠিয়ে দাও, তাদেরকে আকাশে ছুড়িয়ে সব করে মাটিতে নামিয়ে আনো, অন্যথায় তাদেরকে ছেড়ে দাও। কোথায় যাবে? মিশরে ছেড়ে দাও, জর্ডনে ছেড়ে দাও, সিরিয়ায় ছেড়ে দাও, তারা জাহান্নামে যাক। গাজাকে খালি করতে হবে, গাজাকে ইভ্যাকুয়েট করতে হবে, তাহলে আমি প্রমোদ কেন্দ্র করতে পারবো। আমার রিয়েল এস্টেটের ব্যবসা ভালো হবে। সমস্ত পৃথিবীর রিয়েল এস্টেটের আয়োজনে গাজাতে গিয়ে নাচ গান করবে, বেল্লালা করার মহোৎসব করবে। তারই মদতে আমরা দেখেন হঠাৎ করে অস্ত্রবিরতি চুক্তি ভেঙে গাজাতে ভয়ঙ্কর ধ্বংসলীলা কখন। এর বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ না করি, আমরা কিসের আমরা আছি কেন? হত্যাকাণ্ড, এই যে গাজায় যে হত্যাকাণ্ড হচ্ছে, সারা পৃথিবীর পশ্চিমী দেশগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাদের তো লজ্জা উচিত, তারা সবাই অপরাধী। আজকে আমাদের ভারতবর্ষ, আপনারা জানেন ইয়াসের আরাফাতের কথা আপনারা জানেন। জোট নিরপেক্ষ সম্মেলনের 1974-75 সনে নয়াদিল্লিতে ইয়াসের আরাফাত এসেছিল। ভারত এবং প্যালেস্তানি জনগণের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তার প্রতীক হিসাবে আমরা ইয়াসের আরাফাতের কথা জানি। ভারত বরাবর প্যালেস্তানের পাশে আছে। এটাও আমাদের জানা উচিত। পৃথিবীর রাষ্ট্রসংঘের
192টি দেশের মধ্যে 190টি দেশ প্যালেস্টাইনের পক্ষে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড়া পৃথিবীর সমস্ত দেশ গত 75 বছরে রাষ্ট্রসংঘে ইসরায়েলের বিরুদ্ধে কমপক্ষে 100টি প্রস্তাব এনেছে। কোনো প্রস্তাবকে ইসরায়েল আমল দেয় না, কোনো প্রস্তাবকে মার্কিন যুক্তরাষ্ট্র আমল দেয় না। রাষ্ট্রসংঘের সমস্ত প্রস্তাব অগ্রাহ্য করে, নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে তারা প্যালেস্টাইনে দখলদারি চালিয়ে যাচ্ছে এবং বর্তমান যুদ্ধ এবং গত 7 দিনের উদ্দেশ্য হল গাজার ভূগোল বহন করতে না, 23 লক্ষ মানুষকে জাহান্নামে পাঠাও, শিশুদের মেরে ফেলো, আমাদের কিছু যায় আসে না। আপনার মনে আছে অনেকদিন পূর্বে ইরাকে যখন যুদ্ধ হয়েছিল তখন তৎকালীন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যুদ্ধ হলে এরকম কিছু ক্ষয়ক্ষতি হয়, একে বলে কোলেটারাল ড্যামেজ। তারা বলবে গাজাতে কোলেটারাল ড্যামেজ হচ্ছে, শিশুরা খুন হচ্ছে, শিশুরা সবাই ধরে পড়ছে, কিছু করার নেই, আমাদের করতে হবে। এই ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়ে আমরা এই প্রতিবাদ করছি। এটা আমাদের মানব সভ্যতার লজ্জা। আগামী দিনে আমাদেরকে এই পৃথিবীর এই মানুষদের আগামী প্রজন্ম ক্ষমা করবে না যে তোমরা চুপ ছিলে, তোমরা কথা বলনি। আমি কদিন আগে দেখলাম, যখন গত পরশুদিন রাত্রিবেলা আমি ঘুমতে পারছিলাম না এই হত্যা দৃশ্য দেখে, সে পরের দিন আমি দেখলাম যে না সব হারিয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, আপনারা সবাই মাইক্রোসফট কোম্পানির নাম জানেন। মাইক্রোসফট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি, বিশেষত যে সমস্ত প্রযুক্তিকে সমর বিজ্ঞানে ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত প্রযুক্তি উৎপাদন করে। এবং এই সমস্ত প্রযুক্তি মাইক্রোসফটের বিল গেটস এমনি দেখুন ধনকুবের, ব্যবসা করে, শোষণ করে, লক্ষ কোটি টাকা কামাই করে এক ফাঁক দিয়ে ধনকুবে। এই মাইক্রোসফট এই ইসরায়েলকে সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি, এই যে ফ্লুরিন গ্যাস, যে গ্যাস দিয়ে এই ধরনের বোমা নিক্ষেপ করে মাটি থেকে মানুষ টেনে নিয়ে উপরে তুলে দিয়ে ছুটে ফেলা হচ্ছে, সেই বোমার প্রযুক্তি মাইক্রোসফট দিয়েছে ইসরায়েলকে। সবাই জানেন, তারা তাদের হাত রক্তে রক্তাক্ত। ফ্লোরিডা মাইক্রোসফটের যে বার্ষিক সভা ছিল, সেখানে বিল গেটস ছিলেন, যার পরিবার পৃথিবীর কাছে বর্তমান প্রজন্মের যিশু হিসেবে ছিলেন। সেই যিশুর 2 হাত রক্ত। সেখানে মাইক্রোসফটের ভারতীয় মালিক কি নাদাল ছিলেন। সেখানে আমাদেরই ভারতবর্ষের এক কন্যা, ভারতীয় বংশোদ্ভূত বন্যা আগরওয়াল যখন মাইক্রোসফটের বার্ষিক সভা চলছিল, সবাই মাইক্রোসফটের গুণগান করছিল। সেই বন্যা আগরওয়াল দাঁড়িয়ে বলল, আপনাদের সবার হাতে রক্ত আছে, আপনারা ভণ্ড, আপনারা প্রতারক, আপনারা খুনি। আমি মাইক্রোসফটে কাজ করি, আমরা প্রযুক্তি তৈরি করি, আর সেই প্রযুক্তি আপনারা বিক্রি করছেন ইসরায়েলের কাছে। যেই প্রযুক্তি ইসরায়েল হাতে পেয়ে গাজা ভূখণ্ডে শিশুদের মারছে, মায়েদের মারছে, বৃদ্ধদের মারছে, আর মাইক্রোসফট এই নিয়ে মুনাফা করছেন আপনাদের সবার হাতের রক্ত। আমি মাইক্রোসফটের চাকরি করি না। যে মাইক্রোসফট গাজায় হত্যাকাণ্ডের সাথে পরোক্ষভাবে যুক্ত, তাদের চাকরি আমি করি না। পকেট থেকে ইস্তফা দিয়ে ছুড়ে দিয়েছিল বিল গেটসের মুখে। বিল গেটসের সাহস হয়নি একটা কথা বলা। মানুষ বেঁচে আছে, মানবতা বেঁচে আছে, প্রতিবাদ হবে। গাজায় এই হত্যাকাণ্ডে আমরা প্রতিবাদ করবো। বন্যা আগরওয়াল দেখিয়ে দিল, শিশু যখন কাঁদে, মানুষ যখন মরে, তার দাড়ি, তার ধর্ম পরিচয় নয়, একটাই পরিচয়, সে মানুষ। আজকে আমাদের দেশে আমরা দেখছি অনেক শিক্ষিত, দাদান্ত শিক্ষিত, মধ্যবিত্ত বুদ্ধিজীবী, যাদের মন বিষে গেছে, যাদের মনটা পচে গেছে, যারা সাম্প্রদায়িক বিষে বিষাক্ত হয়ে গেছে, তারা গাজার হত্যাকাণ্ডকে দেখছেন সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে, সাম্প্রদায়িক চশমা দিয়ে, তাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করে। তাদের প্রতি আমাদের ধিক্কার, তাদের প্রতি আমাদের ধিক্কার। আমরা বলবো তারা কিছু জানেন না, তারা না জানেন ইতিহাস, না জানেন ভূগোল। মানুষের না জানা দোষ নয়, কিন্তু মানুষের মন যখন বিষাক্ত হয়ে যায়, তখন মানুষ নিজেকে একটা কীটের চেয়ে অধমে জীবে পরিণত করে, তখন সেটা ঘৃণা। আমি তাদেরকে বলবো, আপনারা বন্যা খেয়ে শিক্ষিত মধ্যপ্রাচ্যের মানুষগুলো ধর্ম আলাদা করে, তাদের রক্ত কিন্তু আমাদের নবতী রক্তে লাল, তাদের শিশুর সাথে আমার ঘরের শিশু ফারাক নেই। বন্যা দেখিয়ে দিয়েছে কি করে প্রতিবাদ করতে হবে। ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে, যে হারে প্রতিবাদ হওয়া দরকার ছিল আরো প্রতিবাদ করতে হবে। আমাদের ভারতবর্ষের মানুষের কাছে বলতে হবে, আমরা ভারতবাসী, মানবতার সবচেয়ে বড় ধর্ম হচ্ছে যেখানে মানুষের অত্যাচার হবে, যেখানে মানুষের উপর নিপীড়ন হবে, যেখানে যুদ্ধের নামে জেনোসাইড করা হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করবো। এই প্রতিবাদের অংশ হিসাবে আমরা এখানে প্রতিবাদ সবাই মিলিত হয়েছি। এটা ক্ষুদ্র হতে পারে, কিন্তু এর আবেদন মহৎ, এর সাথে সমস্ত মানুষকে যুক্ত করতে হবে। এবং সর্বশেষ আমি বলবো, ভারত সরকার
সরকারকে ভূমিকা পালন করতে হবে। মৌলিক ব্রত পালন করলে হবে না, মৌলিক ব্রত পালন করার সময় নয়। ভারত সরকারকে স্পষ্টভাবে রাষ্ট্রসংঘে ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। এটা আমাদের দেশের ৭৫ বছরের ইতিহাস। আমরা সব সময় পৃথিবীর যেখানে মানুষ অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ভারত সরকারকে অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দিতে হবে। ভারতের পররাষ্ট্র দপ্তরকে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে। গাজায় গণহত্যা বন্ধ করো, জেনোসাইড বন্ধ করো, আবার তুমি আলোচনার টেবিলে ফিরে যাও। এই কথা বলে আগামী দিনে এই বিষয়ে মানুষের কাছে যাওয়ার জন্য আমরা বিজ্ঞান মঞ্চ, ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন সবাই আমরা যাব। আমরা দাবি করব অবিলম্বে গাজায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গণহত্যা বন্ধ হোক। এবং আমরা একটা আবেদন রাখবো, বন্যাগার হল আমাদের মাতঙ্গিনী হাজরা, তাকে অনুসরণ করে আমরা আমাদের দেশের যে সমস্ত কোম্পানি ইসরায়েলের সাথে যোগাযোগ রাখবে তাদেরকে আমরা বয়কট করব। তাদেরকে বয়কট করব, তাদের হাতে রক্তে রক্তাক্ত ইসরায়েলকে একটি বর্ণদেশী সরকার হিসেবে ঘোষণা করতে হবে। ইসরায়েল যতদিন জেনোসাইড বন্ধ না করছে ততদিন ইসরায়েলের সাথে ভারত সরকারের কূটনৈতিক সম্পর্ক বন্ধ করতে হবে। এই দাবি আমরা করছি এবং এই বর্বরতা বন্ধ করার দাবি করছি এবং সমস্ত অংশের মানুষকে এর বিরুদ্ধে মানবতার ডাকে, অন্তরাত্মার ডাকে সজাগ প্রতিবাদী হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এর মধ্যে আজকের এই প্রতিবাদ সভায় পেয়ে গেলাম রাজ্যের প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর ভূপাল সিনহাকে। বললে সরাসরি যাই, আজকের এই প্রতিবাদ সভা একটা সভ্যতার ধ্বংস করার বিরুদ্ধে। আপনি কিভাবে দেখছেন এই গাজা ভূখণ্ডে ইসরায়েলের এই আক্রমণকে? না, এটা মারাত্মক ব্যাপার। সেটা হচ্ছে মানব সভ্যতার বিরুদ্ধে এই যে বিশাল একটা ধ্বংসযজ্ঞ ইসরায়েল মার্কিন মদতে করছে, এটা নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই। শুধু সভা সমিতি নয়, এটা সাধারণ মানুষের চেতনার মধ্যে এই যে মার্কিন সাম্রাজ্যবাদের পোষণে যেটা আমরা দেখছি, ইসরায়েল আজকে যেটা করছে, এটা গাজা ভূখণ্ডকে ধূলিসাৎ করে সেখানে একটা ইতিহাসকে মুছে দিতে চাইছে। এটা আমরা তীব্র বিরোধিতা করছি। এটা নিন্দা এবং ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। মানব সভ্যতাকে বাঁচাতে হলে মানুষকে এগিয়ে আসতে হবে। এই ধরনের মানব ধ্বংস, বিধ্বংসী যেই সমস্ত এলিমেন্ট এই পৃথিবীতে আছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সমবেত হবে। আজকে হিউম্যান রাইটস অর্গানাইজেশন ত্রিপুরা আগরতলায় এই যে একটা সভা করেছে, এটা যথেষ্ট প্রয়োজনীয় ছিল। আগামী দিনে এই ধরনের সভা এবং সমাবেশ যেগুলো আমরা দেখছি, এগুলো আরও বেশি করে এখানে করতে হবে। শুধু আজকে যেটা সবচেয়ে আমরা সমালোচনার বিষয় সেটা হচ্ছে, এটা আমরা আরও আগে থেকে আমরা এই ধরনের কাজ করছি। এখানে ত্রিপুরাতে ইসরায়েলের এই যে মানব বিধ্বংসী কাজকর্ম, একটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে কিন্তু ত্রিপুরাতে আন্দোলনের আগেও হয়েছে, আমরা দেখেছি। কিন্তু এবারের যে মারণযজ্ঞ, এটা মানুষের সমস্ত চিন্তা ভাবনাকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে যে আমরা কোথায় চলেছি। আমরা মানুষকে মারার জন্য এই যে একটা জঘন্য পন্থা বেছে নিয়েছে, আমরা এটা তীব্র বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি এবং সমস্ত অংশের মানুষদেরকে আহ্বান করছি এই যে প্রতিবাদ সবাই যাতে সমবেত হয়ে আমরা এগিয়ে আসি এবং তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই, এটাই আমি মনে করি। অসাধারণ বললেন এই কারণে যে এই মুহূর্তে সভ্যতার ওপর যে আক্রমণটা এসেছে, এই দেশের মানুষ মনে হচ্ছে নির্লিপ্ত হয়ে রয়েছেন। ছোট আকারে হলেও রাজ্যের হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে সূচনাটা করলো সেটা আরও এগিয়ে যাক, সে কথাই বলতে চাইছেন আজকে ডক্টর ভূপাল সিনহা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। রাজ্যের হিউম্যান রাইটস সংস্থা যারা এই রাজ্যের বিভিন্ন অনাচার অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় রয়েছেন সবসময়, শুধু এই রাজ্যের না, ভারতবর্ষের যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে আসছেন। আজ ভারতবর্ষের সীমান্ত অতিক্রম করে বিদেশে যে ঘটনা গাজায় ঘটছে,
তাতেও তারা চুপ করে বসে থাকলেন না। বিক্ষোভ সমাবেশ সংগঠিত করলেন আজকে প্যারাডাইস চৌমুহনীতে। প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন, যারা শুনলেন যে সভ্যতার ওপর কি বর্বরচিত আক্রমণ হলো। নারী, শিশু, প্রৌঢ় কাউকে রক্ষা করেনি, কাউকে রক্ষা করা যায়নি। আমাদের কাছে যা তথ্য, প্রায় 38,000-এর ওপর শিশু এই মুহূর্তে নিহত হয়েছেন এই ইসরায়েলি বর্বরতার কাছে। গাজা ভূখণ্ড এখন কি আছে বলবো না ছিল বলবো, সেই নিয়ে প্রশ্ন হলো। সভ্যতার এই ধ্বংসলীলাকে আমরা তীব্র ভাষায়, আমাদের খবরদার কথা নয়, তীব্র ভাষায় নিন্দা করছে। আপনারাও আমাদের সাথে থাকবেন। আশা করে পরবর্তী সময়ে আমরা আশা করি এই ঘটনা সম্পর্কে আরও তথ্য এবং বিবরণ, এই সভ্যতার বিরুদ্ধে যে আক্রমণ ইসরায়েল, তার নিন্দা করে আপনাদের সামনে আরও একাধিক অনুষ্ঠান নিয়ে আমরা আসতে পারবো। আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।